হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে ভূত সত্যিতে। আজকে তোমাদের সোনা দিদি ভাই। হ্যাঁ, তোমরা অনেকেই ভাবছো যে দিদি ভাই তুমি কেন আজকে প্রিন্স না কেন। প্রিন্সের শরীর তোমরা জানো, ওর অনেক দিন ধরেই কিন্তু ঠান্ডাটা লেগেছিল, আর আমার তো অনেক পরে ঠান্ডাটা শুরু হয়। আর প্রিন্সের সত্যি কথা বলতে কয়েকদিন ধরে এমনি ওর শরীর ঠিক আছে, কিন্তু কাশিটা হচ্ছে। বলছে মা, ওই ঘটনা বলতে বলতে মাঝে মাঝে এত কাশলে পারে অনেক কাট হয়। তুমি আজকে ঘটনাটা শেয়ার করো। আজকে আমি তোমাদের ঘটনা বলবো। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে নিও। আজকের ঘটনাটা তোমাদের বলবো একটা এরকম বাস্তব ঘটনা। এই ঘটনাটার মধ্যে দিয়ে আমরা প্রত্যেককেই কিন্তু একটা সময় যাব। সে যেই ধর্মেরই মানুষ হন না কেন, প্রত্যেকটা মানুষকেই কিন্তু এই মুহূর্তটা পার করতেই হবে। হ্যাঁ, আজকের ঘটনাটা হচ্ছে এই রকমই একটি ঘটনা। মৃত্যুর মুখ থেকে বলতে পারো একজন ফিরে এসছে। ফিরে এসে তার একটা অভিজ্ঞতা সে জানিয়েছে। সেই অভিজ্ঞতা আজকে তোমাদেরকে শেয়ার করছি। সত্যি কথা বলতে আজ থেকে 27 বছর আগে আমাদের বোন, ওর নাম হচ্ছে টিয়া। টিয়া ওর দিদার একটা অভিজ্ঞতা আমাদের শেয়ার করে। টিয়া জানায়, দিদিভাই, আমার যে বাড়িতে দিদা আছেন, আমার দিদা মানে এমন একজন মানুষ, আমরা ওনাকে ছেড়ে থাকার কথা কখনোই আমরা ভাবতেই পারি না। যে আমরা আমাদের দিদার বয়স হয়েছে, একদিন না একদিন সবাইকে যেতে হবে, এটা তো বাস্তব সত্য। কিন্তু আমরা কখনোই স্বপ্নেও ভাবি না যে আমার দিদাকে আমরা হারিয়ে ফেলব। আজ থেকে 27 বছর আগে আমার দিদা যখন একবার ব্রেন স্ট্রোক হয়, তখন আমি কিন্তু হইনি। আমার মায়ের মুখ থেকে, আমার বাবার মুখ থেকে সম্পূর্ণ কথা শোনা। এবার হয়তো অনেকের প্রশ্ন আসবে, ঠাকুমা না দিদা? হ্যাঁ, দিদার কথা বলছি, ঠাকুমার কথা বলছি না। কারণ আমার বাবা, উনি কিন্তু আমার দিদা বাড়িতেই থাকতেন। কারণ ওই সময়টা আমার ঠাকুরদা ঠাকুমা আমার মাকে মেনে নেননি, যার কারণে দিদার কাছে আমার মা বাবা থাকতেন। তখন আমি হইনি, আজ থেকে 27 বছর আগে। তো আমার দিদা হঠাৎ করে একদিন ব্রেন স্ট্রোক হওয়াতে সবাই কান্নাকাটি, ঘরে পাড়ার লোক এক জায়গায় জমায়েত হয়ে গেল। সবাই ভাবলো যে দিদা হয়তো আর নেই, মারা গেছেন। দিদাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর দিদা প্রায় 72 ঘন্টা পর দিদার হুঁশ আসে। যখন 72 ঘন্টা পর দিদার যখন জ্ঞান ফেরে, দিদা কিন্তু কাউকেই তখন চিনতে পারছে না। কে আমার বাবা আর কে নিজের মেয়ে, মানে আমার মা, কাউকেই চিনতে পারছে না। তখন ডক্টরস ওনারা আমার দিদাকে বলছেন, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার মেয়ে হয়, দেখুন, আপনার জামাই হয়, আপনি বুঝতে পারছেন না? আমার দিদা শুধু হাঁ করে দুজনের মুখের পানে তাকিয়ে রয়েছে। আর একটাই দিদার অঙ্গীকার ছিল, সেটা হচ্ছে দিদা বলছে আমি কে। দিদা বলছে আমি কে। দিদা কিছু বুঝতে পারছে না। দিদা যখন নিজেকেই বুঝতে পারছে না, দিদাকে তখন মেয়ে জামাইকে কি করে তার পরিচয়টা দেবে? কারণ দিদা তো দিদাকেই বুঝতে পারছে না দিদাকে। ডক্টরস আমার মাকে বাবাকে বলল, আপনারা একটু শান্ত হন, একটু সময় দেন। ওনার একটা স্ট্রোক হয়েছিলেন, উনি একটা অনেক বড় লড়াই করে বেরিয়ে এসছেন, বলতে পারো মৃত্যুর মুখে ছুঁয়ে এসছেন। ওনাকে ওনার মতো কিছুটা সময় থাকতে দিন আপনারা। আমার দিদা শুয়ে আছে। হঠাৎ আমার মা, আমার বাবা সেই হসপিটালেরই একটা কামরায় একটা কোণে চেয়ারে বসে আছে। হঠাৎ করে আমার দিদা একটা ইশারায় ঠিক আমার মাকে এরকম এরকম করে ডাকে। যখন ইশারা করে ডাকে, তখন আমার মা দৌড়ে ছুটে আসে দিদার কাছে। মা, তুমি বুঝতে পারছো মা? আমি তোমার মেয়ে মা, আমি তো তোমার একটাই মেয়ে, তুমি চিনতে পারছো না মা? তখন দিদা বলল,
হ্যাঁ, আমার তোকে একটু চেনা চেনা লাগছে। জানিস, আমার সাথে কালকে রাতে একজনের দেখা হয়েছিল। জানিস তো, আমাকে না কত কিছু বলল। আমি মানুষটাকে আগে কোনোদিন দেখিনি তো। অনেকটা তোর বাবার মতো লম্বা। তখন আমার মা বলে, কি বলছো মা? কালকে রাতে তুমি বাবাকে দেখেছো? বাবা তো অনেক আগে মারা গেছে মা। বলছে, আরে না, তোর বাবাকে দেখিনি। তোর বাবার মতো লোকটা লম্বা, কিন্তু মুখটা আমি দেখিনি। পুরো কালো একটা কাপড় জড়ানো শরীরে ছিল। কি বিকট তার গলার আওয়াজ, কিভাবে কথা বলছে। তখন আমার মা জানতে চায়, ও মা, তুমি কি বলছো? কে কি বলেছে? কার সাথে দেখা হয়েছিল? তোর, তুমি হয়তো কোনো রাতের স্বপ্ন দেখেছো। আমার দিদা তখন বলছে, হ্যাঁ, কি বলছিস তুই? আমার কথা বিশ্বাস করছিস না? আমি স্বপ্ন দেখিনি, সত্যি সত্যি দেখেছি। আমার কাছে এসেছিল। তখন মা বলছে, কোথা দিয়ে আসবে? আমি, ওই যে বসে আছে তোমার জামাই, আমরা দুজন তো তোমার এখানে ছিলাম। কি বলছো? আর কি মাথাটা গন্ডগোল হলো? যদি কেউ আসে তাহলে পারে তো আমরা দেখতাম মা। আর সব থেকে বড় কথা, ও, আমি ঘুমিয়েছি তো ও জাগনা ছিল। ও ঘুমালে আমি জাগনা অবস্থায় ছিলাম। তাহলে কি করে মা সম্ভব? মা বলল, চুপ কর। ও বলেছে আজকে রাতে আসবে, আর আসবে। তোরা কিন্তু আমার কাছে থাকবি, তো কোথাও যাবি না। ও বলেছে আসবে আজকে, ওকে ধরে রাখবো, যেতে দেবো না। তোরা দুজনে ওকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিবি। মাকে কি বলেছে জানিস? মা বলছে, কি বাচ্চাদের মতো হেয়ালি করছো, দূর। কি বলেছে বলো তো? তখন দিদা বলছে, আরে, আমার কাছে আসলো, অন্ধকার, চারপাশটা না পুরো যেন একটা অন্য রকম। মনে হচ্ছে আমি গঙ্গার পাড়ে, একটা চিতা পুড়ছে, ওর পাশে একা বসে আছি। কি যে একটা ভয় লাগছে। আমার কাছে আসলো, অমনি স্তব্ধ দূর থেকে আমি অনেক লোকের চিৎকার শুনছি। মনে হচ্ছে কত দূরে লোকে চিৎকার করছে, কাঁদছে, কি আর্তনাদ, কি করুন। আমাকে এসে বলছে, আমার নাম করে বলছে, চল, তোকে তো আমার সাথে যেতে হবে। আমি বললাম, কে তুমি? তোমার সাথে আমি যাবো কেন? তোমাকে তো আমি চিনি না। কে বাপু তুমি? তোমার মুখ তো দেখতে পাচ্ছি না। আর এই গরমের মধ্যে তুমি এরকম কালো রঙের কি পরে আছো জামা? তখন সে আমাকে বলল, চল, তোর ডাক এসছে, তোকে যেতে হবে। আমি বললাম, ডাক এসছে? দূর, কোথায় যাব? কে ডেকেছে? আমার মেয়ে, জামাই, আমার পরিবার আছে, আমার সব মনে পড়ে গেছে। আমাকে তুমি নিয়ে যেতে পারবে না। তোমাকে তো আমি চিনি না। তুমি কি? আমার মেয়ে জামাই বললে আমি যাব। ধর, যাও এখান থেকে। তখন আমার হাতটা ধরে, জানিস, আমাকে ধরে বলল। তখন আমি আমার মাকে বলছি, দূর, তুমি কি বলছো? তখন মা বলছে, বিশ্বাস কর, তোরা কেউ আমার কথা বিশ্বাস করছিস না তো? আমাকে কি বললো জানিস? আমাকে বললো যে আমি কালকে আবার আসবো, আমাকে নিয়ে যাচ্ছে। আমি আমি যাব না। তোরা কিন্তু আজকে দড়ি নিয়ে আসবি, দড়ি দিয়ে না ওকে বেঁধে রেখে দিবি, দেখবো কি করে আমাকে নিয়ে যায়। হ্যাঁ। তখন আমি মাকে বললাম যে, আহ, কি আজে বাজে কথা বলছো বলো তো তুমি? তোমাকে কি বলেছে? তোমায় আজকে আবার নিতে আসবে? কিন্তু কিন্তু আমাদের টিয়া বলে যে, দিদি ভাই, এই যে কথাগুলো আমার মা যখন আমাকে শেয়ার করছিল, আমার মা জানতো যে দিদা যার কথা বলছে সে আর কেউ না, যমরাজ। যমরাজ প্রত্যেকটা মানুষকে মৃত্যুর যখন একদম শেষ পাতায় এসে দাঁড়ায়, তখন যমরাজ আগে থেকে এসে উপস্থিত থাকে। আর এইটা একদম সত্য, বাস্তব, যে দিদাকে বলেছিল
যেদিন রাতে এসেছিল সেদিনকে আমার মা বাবা ওখানেই ছিল, আর দিদাকে বলেছিল হাত ধরে যে চলো তোমার সময় এসছে। দিদা তখন একটাই কথা বলেছিল, আরে না 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 না, ধ্যাৎ, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তোমার সাথে আমি যেতে পারবো না। আর আমার এমনিতেও কালকে একটা কাজ আছে, সেই কাজটা করতেই হবে। তখন সেই যমরাজ আমার দিদাকে বলেছিল, বলো তোমার শেষ ইচ্ছা কি? আমার দিদা তো কিছু বুঝিনি। আমার দিদা শুধু একটাই কথা বলেছিল, কালকে যত টাকা পয়সা আছে আমার যেখানে যেখানে আমার মেয়েকে বলে যেতে হবে, কারণ আমার যদি হট করে মৃত্যু হয়ে যায় আমার মেয়েগুলো জানা দরকার। ও তো আমার একটাই মেয়ে, আজকে ওর সন্তান নেই, কাল ওর সন্তান হবে, ওকে সবটা বলা আমার দরকার। এই যে কথাটা, আমার দিদা কিন্তু কিছুই জানতো না, না আমার মা এই বিষয়ে কোনো কিছু জানতো। টিয়া বলে, দিদি ভাই, আমার মা দিদাকে, যখন আমার দিদা আমার মাকে এই কথাগুলো বলছিল, আমার মা এক প্রকার বিশ্বাস করছিল, আবার এক প্রকার ভাবছে যে হয়তো দিদা মানে মাথাটা খারাপ হয়ে গেছে, একটু বয়স হয়েছে তো, একটা স্ট্রোক হওয়া মানে বুঝতে পারছো। তারপরে হয়তো একটা অন্য জগতের মধ্যে চলে গেছে, যার কারণে সব ভুলভাল বলছে। কিন্তু পরের দিনকে আমার মা বাবা মানে প্রতিটা মুহূর্তে মুহূর্তে জেগে হসপিটালে রাত কাটিয়েছে। কিন্তু কিন্তু দিদার যে অক্সিজেনের আর দিদার যে মেশিনের মধ্যে হার্টবিটটা চলছিল, ঠিক 3টে 4-এ বন্ধ হয়ে যায়। 3টে 4-এ বন্ধ হয়ে যায় যখন, তখন আমার বাবা মা কাঁদতে কাঁদতে নার্স দিদি, ডক্টরস তো রাতে থাকে না, নার্স দিদিদের ডাকতে থাকে। যখন তারা এসে পৌঁছয় সেই ওয়ার্ডে, তখন দেখে আমার দিদা মারা গেছে। আমার দিদা মারা গেছে। কিন্তু মারা যাওয়ার আগে আমার দিদার যেখানে যেখানে সেভিংস ছিল, যেখানে যেখানে লোকানো টাকা ছিল, প্রতিটা কথা আমার মাকে সব বলে। আমার বাবা দূর থেকে বসে শোনে। আমার মা কিন্তু শেষ সময় আমার দিদার ভালোবাসাটা পেয়েছিল, আর প্রতি কটা জিনিস আমার দিদা আমার মাকে বলে গেছিল। পরে যখন এই বিষয় নিয়ে আমার মা বাবা, দিদার 13 দিন কাজ হয়, তারপর যখন পুরোহিত মশাই, ব্রাহ্মণ মশাই যারা কাজ করেন, ওনাদের যখন বলে, তখন ওনারা বলে যে তোমার দিদা সাক্ষাৎ মৃত্যুর আগে দর্শন পেয়েছিল যমরাজের। যমরাজ মহারাজ যখন কাউকে নিতে আসে, তখন কিন্তু তার শেষ ইচ্ছা জানতে চায়। প্রত্যেকটা মানুষের শেষ ইচ্ছা কি, তোমার শেষ ইচ্ছা জেনে তোমার ইচ্ছা কিন্তু তারা পূরণ করতে দেয়। কিন্তু দিদা এসব না জেনেই কিন্তু বলেছিল, না না, আমি এখন কোথাও যেতে পারবো না, আমার মেয়েকে বলতে হবে আমার জমানো টাকা আমি রান্নাঘরে কোথায় রেখেছি, আমি লুকিয়ে রেখেছি মাটির তলায়। ও বাবা, আমার অনেক টাকা রাখা আছে, ব্যাংকে সেভিং করা আছে, সব সব। এই কথাগুলো যখন বলছিল, দিদার কিন্তু নলেজের বাইরে ছিল। দিদা তো জানতোই না যে সত্যি সত্যি যমরাজ আসে। আর যমরাজ যে মহারাজ, উনি সত্যি মানুষকে জিজ্ঞেস করেন। কারণ আজকে আমি কথাটা বড়াই করে কেন বলছি বলো তো, এইরকম ঘটনা আমি বাস্তবে অনেক পেয়েছি, অনেক পেয়েছি। আমাদের টিয়া যেরকম ঘটনাটা ও দিদার বলে, দিদা 27 বছর আগে মারা যায়। দিদার একটা রাতের এক্সপিরিয়েন্স, এরকম এক্সপিরিয়েন্স আমাকে অনেকে শেয়ার করেছে যে দিদি ভাই, মৃত্যুর আগে পাশের ঘরে, তার পাশের ঘরে, পাশাপাশি ঘরে শুয়ে কথা বলতেও শোনা গেছে। যাক, এই ঘটনাটা আমি অন্য কোনো দিন শোনাবো। আজকের ঘটনাটা কীরকম লাগলো? হ্যাঁ, ঘটনাটা বাস্তব, রিয়েল স্টোরি বললাম। হয়তো খুব ছোট হয়েছে, খুব একটা বড় না। তবে কমেন্টে তোমাদের আমি নামগুলো এখন পড়ে নিই। আর প্রিন্স এমনি ভালো আছে, বাট ওর প্রচণ্ড কাশি হয়েছে। আর আমরাও কিছু বুঝতেই পারছি না, দুজনের ছেলে আর মায়ের মানে পাল্লা দিয়ে, টেক্কা দিয়ে শরীর খারাপ চলছে ঘরের মধ্যে। পুরো প্রেশারটা এখন পড়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের ওপরে। মানে কাজের বউর তো বলাই বাহুল্য, এত ভালো কাজ করে, মানে আমাদের তো কিছু করতেই লাগে না, তার জন্য দাদা ভাইকে কাজ করতে হচ্ছে।
বুঝতে পারছো? চলো কমেন্টে তাড়াতাড়ি নামগুলো তোমাদের বলে দিই, কালকে তোমরা ভূত সত্যিতে কারা কারা কমেন্ট করেছো। চলো, প্রিন্স কিন্তু তোমাদের জন্য অনেক 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 কিন্তু রিসার্চ করতেই থাকে। ওর কাছে অনেক ঘটনা আসে যেগুলো বেসিক্যালি মানে মেনশন করে দেয় যে এটা প্রিন্সের এত সুন্দর, ওর একটা ভারী সুন্দর কণ্ঠে শোনানোর জন্য। কিন্তু প্রিন্স বলে যে ঘটনাগুলো তুমি শেয়ার করো। কিছু কিছু ঘটনা ও বলে, আর ও সবসময় একটা জিনিস ভাবে যে কিছু ইউনিক করার। অনেকেই আমরা অনেক কিছু জিনিস যেগুলো থাকে আমাদের একটা ঐতিহাসিক জিনিস, সেগুলো আমরা অনেকেই কিন্তু ভুল জানি। জানো, অনেক জিনিস আছে যেই জিনিসগুলো আমরা হয়তো অনেক আগে থেকে শুনে 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 না সেই জিনিসগুলোকে মনে চাপিয়ে নিয়েছি এক প্রকার। সেই জিনিসগুলোই ও সবার সামনে তুলে ধরতে চায়। ও সেই জিনিসগুলোকেই রিসার্চ করে। ও সেই জিনিসগুলোকে ঠিক কোনটা ভুল কোনটা সেগুলো ভালো করে এক জায়গা দিয়ে না, রাত ভোর যেদিন যেদিন ঘটনা ওর আসে তার আগে দুদিন থেকে ও সেগুলোকে রিসার্চ করতে থাকে। যাই হোক, তোমাদের ওর ঘটনা কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর নাম বলি, চলো। আচ্ছা, প্রথম পারমিতা সাহা কমেন্ট করেছো, তারপরে চন্দনা গোপে দিদি ভাই, তারপরে শ্রাবণী মুখার্জি, তারপরে কমেন্ট করেছো ডোরেমন রিয়েল স্টোরি, ডোরেমন রিয়েল এপিসোড ইন হিন্দি, অপর্ণা দি করেছো। তারপরে রমা কর্মকার, টিনা আচারিয়া, সুজাতা দাস দিদিভাই, বাবলি মল্লিক। আর হ্যাঁ, বলে রাখি সুজাতা দাস দিদিভাই, তুমি আমাকে অনেকগুলো শোনা কথায় কমেন্ট করেছো আর বেঙ্গলি ব্লগারে যে আমি দিল্লি থেকে এসছি, আমি তোমার সাথে দেখা করতে চাই। আর আমি তোমাকে সত্যি কথা নামটা বললাম বলে মনে চলে আসলো। আমিও তোমার সাথে অধীর আগ্রহে আছি, দেখা করতে চাই। তবে কটা দিন আমাকে তোমার সময় দিতেই হবে, কারণ শরীরটাকে সুস্থ হয়ে যাক। জানো তো, অসুস্থ অবস্থায় মানে ভালো লাগে না কোনো কিছু, একটু সুস্থ হয়ে যাই, অবশ্যই দেখা করো। বাবলি মল্লিক, তারপরে বনানী কর্মকার দিদিভাই বলেছো হাই প্রিন্স, হাউ আর ইউ। আচ্ছা, ও খুব ভালোই আছে, শুধু কাশিটা রয়েছে বলে কাট হয়, তো এডিটিং করতে অনেকটা লং টাইম লাগে, তার জন্য আমি বললাম। এমনি ভালো আছে। হোয়াইট কিং বনু পরপর দুটো কমেন্ট করেছো। বনানী কর্মকার দিদিভাই আর একটি কমেন্ট করেছো, মৌরয় করেছো, সারিনা উদ্দিন করেছো দুটো। আচ্ছা, তারপরে টুকু সাবারবাল কমেন্ট করেছো, রূপা দে, স্বপ্না কর্মকার, পিঙ্কি খাতুন, পাপ্পু দে, মঞ্জুষা নন্দী দিদি ভাই, সোনালি পাল, তারপরে সাম্মিম তারপরে কমেন্ট করেছো সামিমা সামরোস, রোহিত কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো আব্দুল হক ভাই। আচ্ছা, ও তো বাংলা পড়তে পারে না, তার জন্য ও নামগুলো বলে, কমেন্ট করলে কমেন্টের আর কিছু পড়ে না, তার জন্য তোমরা কিন্তু কিছু মনে করো না। কারণ ও তো একদম ছোট, যখন ওর 2 বছর 3 মাস মানে পরিষ্কার কথাও ফোটেনি, তখনই আমি ওকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিই। আর ও ইংলিশ হিন্দিটাই ও খুব পারদর্শী, কারণ ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেটা ছিল হিন্দি। আচ্ছা, তারপরে সোমা দাস পরিবার থেকে রেশমি ভট্টাচার্যা, স্বপন রাউত বোন, সঙ্গীতা দিদিভাই, রেখা অধিকারী দিদিভাই। তো সবার কমেন্টগুলো আমি বলে দিলাম, মানে নামগুলো। যাই হোক, আর হ্যাঁ, আজকে রাতে একটা হসপিটালের এমন অভিজ্ঞতা নিয়ে আসবো, তোমরা আজকে রাতে থর করে কাঁপবে, এটা আমার গ্যারান্টি রইল। চলো, এখনের মতো টাটা।